আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৯ রোজার মধ্য দিয়ে শেষ হলো এবার পবিত্র রমজান মাস। ঈদ উদযাপনে প্রস্তুত সারা দেশ। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাতে দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বছর ঘুরে মুসলমানদের দুয়ারে হাজির পবিত্র ঈদ উল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৯ রোজার মধ্য দিয়ে শেষ হলো এবারের পবিত্র রমজান মাস। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, উৎসবমুখর ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে সারা দেশে ঈদ উদযাপনে প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক আমল কবুল করুন, আমিন। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আর রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং ইনশাআল্লাহ আজিজ আমরা আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে পারব। মাননীয় প্রধান উপদেষ্টা পড়বেন জাতীয় ঈদগাতে এবং মহামান্য রাষ্ট্রপতি পড়বেন বঙ্গভবনে। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে প্রায় ৩৫,০০০ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া বাইতুল মোকাররম মসজিদে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর 5টি ঈদ জামাত হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলা মাঠে সকাল 8:30টায় ঈদ জামাত হবে। রাজধানীর সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নামাজের পর ঈদ মিছিলের পাশাপাশি মেলাও থাকবে সেখানে। ঢাকার বাইরে দিনাজপুরে গোড়ে শহীদ ময়দানে সকাল 9টায় ঈদ জামাত হবে। 5 থেকে 6 লাখ মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন সেখানে। কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠে ঈদ জামাত হবে সকাল 10টায়। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে, রাজশাহীতে হযরত শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, খুলনায় সার্কিট হাউস ময়দানে, বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। ময়মনসিংহে প্রধান জামাত হবে আঞ্জুমান ঈদগাহ ময়দানে, সেখানে প্রথম জামাত হবে সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। নাজিব ফরাজি, আরটিভি, ঢাকা। দীর্ঘ 8 বছর পর যুক্তরাজ্যে লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2017 সালের পর ছেলে, পুত্রবধূ ও নাতি নাতনিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তিনি। দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। জাহিদ রহমানের সহায়তায় খান আলামিন জানাচ্ছেন এরই বিস্তারিত। দীর্ঘ 8 বছর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঈদের আনন্দে আপনজনদের সান্নিধ্যে লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় এবার পাশে পেয়েছেন 3 নাতনি জায়মা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমানকে। 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান ঈদের সব আয়োজন করেন শাশুড়ি খালেদা জিয়াকে ঘিরেই।
খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এর আগে 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। 2015 সালের সেপ্টেম্বরেও লন্ডনে পরিবারের সাথে ঈদ উদযাপন করেন তিনি। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন থাকার পর তারেক রহমানের বাসায় যান তিনি। 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। প্রিয় দেশবাসী, ঈদ মোবারক। বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ 1.5 দশক পর গুম, খুন, অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনার এক নতুন মাত্রা। তারেক রহমান লন্ডনের কিংস্টনে কিংস মেডাউ স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন। নামাজের পর তারেক রহমান কুশল বিনিময় করেন কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাদের সাথে। খান আলামিন, RTV, ঢাকা। ঈদ উল ফিতর উদযাপন করছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 11টি দেশ। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ঈদে উদযাপিত হচ্ছে ইউরোপেও। তবে মিশর, সিরিয়া, ওমান, জর্ডান ও মালয়েশিয়ায় ঈদ উদযাপিত হবে আগামীকাল। স্থানীয়দের পাশাপাশি ঈদের আনন্দে মেতে উঠেছেন দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ফিলিস্তিন সহ 11টি দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশগুলোর স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কমতি রাখছেন না প্রবাসী বাংলাদেশিরাও। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে ঈদের জামাতে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি অধ্যুষিত দাম্মামের আল জুবাইল ও আল খোবারের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন ঈদ জামাতে। এদিন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন ঈদ জামাতে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হয় ঈদ জামাত। দেশটিতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে। এসব জামায়াতে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইনের রাজধানী মানামার আল ফাতেহ গ্র্যান্ড মসজিদে প্রবাসীদের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। এ সময় প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিকে চলমান ইসরায়েলি হামলার মধ্যে দ্বিতীয়বার ঈদ এসেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বোমার আঘাতে মলিন হলেও ঈদ ঘিরে প্রস্তুতি নিয়েছে গাজাবাসী। ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলোর সামনে ঈদের নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা। মধ্যপ্রাচ্য সহ ঈদ উদযাপিত হয়েছে ইতালি, গ্রিস, পর্তুগাল সহ ইউরোপের দেশগুলোতে। এদিকে চাঁদ দেখা না যাওয়ায় ওমান, মিশর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, ইরাক সহ বেশ কয়েকটি দেশে ঈদ পালিত হবে সোমবার। ইমতিয়াজ আহমেদ, RTV। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ উল ফিতর উদযাপিত হয়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপিত হয়। দক্ষিণ চট্টগ্রামের 60 গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপিত হয়। বরিশালে জেলার 10 উপজেলার কয়েকটি স্থানে পালিত হয় ঈদ উল ফিতর। পটুয়াখালীর 28 গ্রামের 500 পরিবার আগাম ঈদ উল ফিতর উদযাপন করে। শরীয়তপুরের 6 উপজেলার 30 গ্রামে ঈদ উদযাপন করা হয়। রাজশাহী পুঠিয়া পৌরসভা এলাকার কৃষ্ণপুর গ্রামে উদযাপন করা হয়। এছাড়া মৌলভীবাজার, ফরিদপুর, গাইবান্ধা, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের ফতুল্লায়, লালমনিরহাট, গাজীপুর, দিনাজপুর, হিলি, পিরোজপুর, ভোলা, বাগেরহাটে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হয়। শেষ সময়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে ছুটছে রাজধানীবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করে ঘরমুখো মানুষ। ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। বাস স্ট্যান্ড ও লঞ্চ টার্মিনালেও মানুষের উপচে পড়া ভিড়। ফিরতি পথেও কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
এবার অনেক ভালো হয়েছে, অনলাইনে টিকিট কাটছি, সিট পাইছি, জ্যামজট নাই, পরিবেশ সুন্দর। কোনো রকম অব্যবস্থাপনা আমার চোখে পড়ে নাই, আমরা সময় মতোই টিকিটটা পেয়েছিলাম। যেমন হচ্ছে ভাড়া সেই রকমই নিচ্ছে, একটু বাড়তি নয়। ইন্টারনেটে দেখলাম ৩০ টাকা ভাড়া নিচ্ছে, তো ঈদের সময় তো বেশি নিচ্ছে না। এবার মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ আগের চেয়ে। আমাদের ভাড়া সরকার যে নির্ধারিত ভাড়া এর থেকে আমরা কম নেই। আমাদের শ্রমিক এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ যদি আমাদেরকে সহায়তা করেন, যাওয়ার সময়টা যেরকম নির্বিঘ্ন হয়েছে, যেটা আরামদায়ক হয়েছে, ফিরে আসাটাও ওরকম। কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের সবাই ক্রিমিনাল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। সহ এরপরে ছুটির বেশ কয়েকদিন আপনার বিভিন্ন যে আমাদের টুরিস্ট স্পট আছে, বিনোদন কেন্দ্র আছে, সেখানেও মানুষের ভিড় হবে। তা আমরা সেখানেও যাতে নিরাপদের সাথে মানুষ তার বিনোদন উপভোগ করতে পারে, সেজন্য আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। বিশেষ করে আওয়ামী লীগ না নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ধরনের ব্যবস্থা নিই। বিএনপির জনপ্রিয়তা কমাতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি মহল। এটা সচেতনভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছানোর ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাহিদ রহমানের রিপোর্ট। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের চীন সফর দুদেশের জন্য ইতিবাচক। চাই যে বাংলাদেশের সম্পর্কে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। বাংলাদেশের সবচেয়ে ভালো কাজ হবে এটাকে নিজের স্বার্থে কাজে লাগানো। বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন ফখরুল। পলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনে প্রশ্নবিদ্ধদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এই সিদ্ধান্তটা নেবে জনগণ। কিভাবে নেবে না নেবে সেই সিদ্ধান্তে পড়ে, কিন্তু আমি মনে করি দ্য পিপল হু উইল ডিসাইড যে আমরা যে তার আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। তবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, দ্বিমত নাই যে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আরও দ্রুত তার সঙ্গে তাদের আপনার বিচার হওয়া উচিত। হীন উদ্দেশ্য হাসিলে ভারতের পক্ষে বিএনপি এমন প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় একটি গোষ্ঠী। এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সুতরাং বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায় তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে। সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায় তারা বাংলাদেশের পক্ষে নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা ভাঙতে চাই না, আমরা করতে চাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রীর সরকারি গাড়ি ও গানম্যান নিয়ে কথিত স্বামী প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন নিজেই বেরিয়ে পড়তেন ম্যাজিস্ট্রেট হয়ে। রীতিমতো মোবাইল কোর্ট বসিয়ে করতেন জরিমানাও। অবৈধ এ কাজে সহযোগিতা করতেন তার কথিত স্ত্রী জিনিয়া জিন্নাত। অভিযোগ সেই ম্যাজিস্ট্রেটেরই সরকারি গাড়ি চালক রোবেলের। এসব অপরাধের প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির প্রতিবেদন, জানাচ্ছেন AR বাদল। ফুলে সজ্জিত সরকারি গাড়িতে কর্মস্থল বদলের সংবর্ধনা নেন নরসিংদীর শিবপুরের আলোচিত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত। সাথে ছিলেন ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তার কথিত স্বামী আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন।
শিবপুর সীমান্তে এসে সরকারি প্রটোকলের গাড়ি ছেড়ে ওঠেন বিলাসবহুল গাড়িতে। শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জিনিয়া জিন্নাত যোগ দিয়েছিলেন 2022 সালের 16 জানুয়ারি। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন থেকেই স্ত্রীর প্রভাবকে ব্যবহার করে কথিত স্বামী ভয়ঙ্কর সব অপরাধ করে বেড়াতেন। সরকারি গাড়ি ব্যবহার করে পরিচালনা করতেন ভ্রাম্যমাণ আদালত। ইউনের হাজবেন্ড গানম্যান নিয়েও উনি বিভিন্ন জায়গায় যাইতো, বিভিন্ন সময় মোবাইল কোডে বেরিয়ে যেত। উনি মোবাইল কোডের থেকে গাড়ি ধরতো, মানে উনি ওনার মতো করে নিজের মতো করে ক্ষমতা প্রয়োগ করতো আর কি। ম্যাজিস্ট্রেটের থেকে আর বেশি কিছু মনে করতো। ইউনুসার তো হচ্ছেন উনি নামে, আর ক্ষমতা দেখাইতে হচ্ছে উনি। এসব অপরাধের দোষর কথিত স্ত্রী জিনিয়া জিন্নাত। অপরাধের প্রতিবাদ করায় উল্টো চাকরি হারাতে হয় চালক রুবেলকে। সাসপেন্ড করারও আরো 8 মাস আগে থেকে উনি বেতন বন্ধ করে রাখছে, প্রায় 4 লক্ষ টাকার উপরে 2 বছরের বেতন, আংশিক ভাতা। বরঞ্চ আরো গ্যাস পাম্প থেকে আমার স্বাক্ষরে উনি গ্যাস নিছেন এবং ওই টাকার জন্য ওনাদেরকে উলাই দিয়েছে আমার নামে মামলা করতে। সরকারি গাড়ি মেরামত ও জ্বালানির খরচ না দিয়ে উল্টো চালককে অভিযুক্ত করে বরখাস্তপত্র তৈরির অভিযোগ জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে। দেলোয়ার ইঞ্জিনিয়ার্সের স্বত্বাধিকারীও বলেন জিনিয়া জিন্নাতের অভিযোগ ভিত্তিহীন। আমি টাকা পাবো, আমার টাকাটার জন্য আমি গেছি, কিন্তু আমার টাকাটা দেয়নি। প্রায় তো 50,000 টাকার মতো পাবো। নরসিংদীর বাঘহাটার সাহেব প্রতাপ এলাকার মেসার্স ভূঁইয়া সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের ম্যানেজার রাখাল চন্দ্র বিশ্বাস জানান, চালকদের ফাঁসাতে জিনিয়া ও মিনহাজ খাতায় ড্রাইভারদের দিয়ে স্বাক্ষর করাতেন। 1,60,383 টাকা বকেয়া, এবং এই টাকার জন্য উনি থাকা অবস্থায় অনেকবার গেছি, বিভিন্ন অজুহাত দিয়েছে, বিভিন্ন তালবাহানা করছে, বিলটা দেয় নাই, ওনার ড্রাইভারকে দোষারোপ করে গেছে। রুবেলের স্ত্রী সন্তানের মুখের দিকে চেয়ে জিনিয়া জিন্নাতের কাছে স্বামীর চাকরি ফেরত চাইতে গেলেও মন গলেনি। অথচ এত সব অপকর্ম করেও বেহাল তবিয়তে আছেন আলোচিত জিনিয়া জিন্নাত। 3-4 দিন গেছি, ম্যাডামে অনেক খারাপ ব্যবহার করছে, যে এই মহিলারে কেন ভিতরে পাঠাইছেন। রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসী ও প্রতারণা মামলায় জিনিয়া জিন্নাতের কথিত স্বামী শরীয়তপুর কারাগারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন জিনিয়া জিন্নাত। আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি হচ্ছে ভিত্তিহীন কথা। ঠিক আছে, এরকম অযৌক্তিক ভিত্তিহীন কথা বললে হবে না। আর বাদল, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।